Welcome, students, in the last part or the next part of our lesson, The Poetry of Earth by John Keats. We have already discussed the first part or the very introduction of the poem. Today, we are going to discuss the next part of the poem. Actually, the sestet and some critical points or the critical appreciations of the poem, and also the explanation of the text. At the very first time, we are going to discuss the introductory part of the sestet. As we have already discussed about the octave of the poem in the previous class. Actually, in the sestet, we are going to discuss the continuity of the song, or the poetry of earth is going on. And we have already seen the poetry of earth is going to be seized in the octave when the grasshopper stops its singing. But here Keats says that the poetry of earth is never ceasing. So let's introduce something. In the winter, actually, it seems as though the poetry of earth has ceased its very quiet. In the winter, as though the poetry of earth has ceased its very quiet. The trees are bare, snow covers the earth, and birds and animals do not leave their nest. কি বলা হচ্ছে যে শীতের মনে হচ্ছে যেন শীতের মধ্যে দ্য পোয়েট্রি অফ আর্থ যেন থেমে যাবে। পাখিরা সকলেই, এমনকি প্রাণীরা এবং গাছগুলো যেন মানে বেয়ার, অর্থাৎ পাতা ঝরে মানে নগ্ন হয়ে গেছে, এবং বরফ কভার্স, অর্থাৎ স্নো কভার্স দ্য আর্থ, বরফ যেন সারা জমিনটাকে অর্থাৎ পৃথিবীটাকে কভার করে দিয়েছে, অর্থাৎ পৃথিবীটা বরফে আচ্ছাদিত হয়ে গেছে। However, this silence is disturbed. যাই হোক না কেন, এই যে একটা পরিবেশ, যে অ্যাটমসফিয়ারটা কবি এখানে ক্রিয়েট করেছেন, সেটা হচ্ছে যে শীতকাল সামারে যেহেতু আমাদের গ্রাসহপার তার সঙ্গে কন্টিনিউ করে নিয়ে গেছিল, কিন্তু এখন সামার শেষ হয়েছে, অর্থাৎ শীত নেমে এসেছে, আর প্রকৃতি যেন নিস্তব্ধতা বিরাজ করছে। গাছগুলো তাদের পাতাগুলো ঝরিয়ে ফেলেছে, বরফ পৃথিবীর ভূভাগকে ঢেকে দিয়েছে, পাখিগুলো বাসার মধ্যে বিশ্রামে চলে গেছে, কারণ যে উইন্টার ইভিনিং অর্থাৎ শীতের যে কনকনে আবহাওয়া, সেখানে সবকিছুকে যেন স্তব্ধ করে দিয়েছে। যাই হোক না কেন, হাউএভার দিস সাইলেন্স ইজ ডিস্টার্বড, এই যে নীরবতা, এই নীরবতাটা ভেঙে যাচ্ছে বাই দ্য সং অফ দ্য ক্রিকেট। এই নীরবতাটা ভাঙছে কিভাবে? ক্রিকেটের সঙ্গের মধ্য দিয়ে। অ্যান্ড টু সামওয়ান, এবং মনে হয় কোনো একজন, হু ইজ হাফ অ্যাসলিপ ইন দ্য ওয়ার্মথ অফ দ্য হাউস। কবির কল্পনা হচ্ছে যে ইন দ্য হাফ অ্যাসলিপ যে অ্যাটমসফিয়ার, কেন বলছে এই রুমের মধ্যে হাফ অ্যাসলিপ, একজন ব্যক্তি যে রুমের মধ্যে অর্ধ ঘুমন্ত, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন। কিসে না, তো ইন দ্য ওয়ার্মথ অফ দ্য হাউস, ঘরের যে মধ্যে যে উষ্ণতা রয়েছে। কোন উষ্ণতা? কারণ ওইখানে স্টোভ জ্বলছিল। কারণ আমরা জানি যে শীতের সময় বাড়িতে কি হয়,
শীতকালীন পরিবেশে। আর এটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে যেহেতু কবি লিখছেন কিডস, ইংল্যান্ডের সেই পরিবেশে তখন এই সেটা অবশ্যই তার যে পরিবেশ সেটাকে তিনি এখানে পেন্ট করেছেন, অর্থাৎ চিত্রিত করেছেন। কেন? যখন কোনো কবি তার কবিতা লেখেন, তার পরিবেশ মণ্ডলীকে নিয়ে সেখানে কবিতা লিখেন, অর্থাৎ তার যে নেচার, সেখানকার নেচারটাকে তিনি এখানে প্রেজেন্ট করেছেন। আমরা জানি স্বভাবত ইংল্যান্ড খুব শীতকাল হয়, আর শীতকালের পরিবেশ হচ্ছে যে বাড়িতে তারা আগুন রাখে, যে ঘরটা যেন উষ্ণতা বিরাজ করে। তাহলে সেখানে উনুন বা কিছু কাঠ জ্বালিয়ে তারা আগুন রেখে দেয়। কবি এখানে বলছে যে ওই উনুনের ধারে, অর্থাৎ উনুনের ফলে ঘর যে উষ্ণতা বিরাজ করছে, সেই ঘরের মধ্যে যে থাকে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি, প্রত্যেক ঘরেই তো প্রত্যেকে থাকে, তারা কি হয়? তারা সেখানে ওই ঘরের উষ্ণতায় তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ মানুষ ওইভাবে আস্তে আস্তে তার ঘুম আসে। কিন্তু এর মধ্যে বিশেষত্বটা হচ্ছে দ্য সাউন্ডস রিমাইন্ডস হিম অর হার। কোন সাউন্ডস? বলে দিচ্ছে এই তাকে একটা সাউন্ড মনে করে দিচ্ছে অন্য একটা সাউন্ডের কথা। ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট। এক সাউন্ড মনে করাচ্ছে অন্য সাউন্ড, কারণ কি? পরে ব্যাখ্যা আসি। বলছে দ্য সাউন্ডস রিমাইন্ড হিম অর হার অফ দ্য সং অফ দ্য গ্রাসহপার। একটা সাউন্ড তাকে গ্রাসহপারের সেই সুরের কথা মনে করে দিচ্ছে। অ্যান্ড দ্য বিউটিফুল ডেজ অফ সামার, যখন ওই সেই গ্রীষ্মের যে সুন্দর দিনগুলো, যে সময় গ্রাসহপারের যে সং তাদেরকে আনন্দ দিত, তাদেরকে এনচ্যান্ট করতো, সে দিনগুলোর কথা এবং গ্রাসহপারের কথা তাকে মনে করে দিচ্ছে। কারণ হলো আসলে সেই সময় সে ছিল তন্দ্রাচ্ছন্ন, আর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মানুষ কি করে? তার চেতনা থাকে না, আর চেতনা না থাকার কারণে গানটা কে গাইছে সে বুঝতে পারেনি। অর্থাৎ শীতের সময় আসলে সেই গানকে, সেই মিউজিককে, পৃথিবীর যে মিউজিক, পোয়েট্রি অফ আর্থকে, আর্থের মিউজিককে সে সময় কন্টিনিউ করছে ক্রিকেট। কিন্তু তন্দ্রাচ্ছন্ন একটা মানুষ সে কখনোই ক্রিকেটের কথা ভাবতে পারে না সেই মুহূর্তে, কারণ তার চেতনা অর্ধেক অবচেতন হয়ে আছে। তখন সে ঘুমে ঘুমে ভাবে, মনে হয় এই সময় গ্রীষ্মের সেই গ্রাসহপার গান করছে। এটা হয় স্বাভাবিক, কারণ অর্ধতন্দ্র অবস্থায়, কারণ তাদের কাছে ভালো লাগা আছে সেই সামারের, সেই সময়ের কথা, সামার সময় যে সময় মিউজিক তুলে গ্রাসহপার। অ্যাকচুয়ালি নেচার হ্যাজ ফাউন্ড এ ওয়ে। আসলে এটা কি বলতে চাইলাম? নেচার হ্যাজ ফাউন্ড এ ওয়ে। নেচার প্রতিষ্ঠা করেছে একটা পথ, দেখিয়েছে একটা পথ। কি পথ? ওয়ে টু কন্টিনিউ ইটস সং ইন ডিফারেন্ট সিজনস। অর্থাৎ তার সংটাকে কন্টিনিউ করার জন্য ডিফারেন্ট সিজনে। আমরা জানি শীত, গ্রীষ্ম, বর্ষা, যে বিভিন্ন সিজন আছে। ইংল্যান্ডে মূলত সামার আর উইন্টারটা বেশি প্রাধান্য পায়, ওখানে প্রমিনেন্ট, এটা কিছুটা স্প্রিং থাকে। তাই এখানে কবির যে বক্তব্য, সেটার কনক্লুশন হচ্ছে যে নেচার অ্যাকচুয়ালি এস্টাবলিশড এ ওয়ে, অর্থাৎ ফাউন্ড এ ওয়ে টু কন্টিনিউ ইটস সং। প্রকৃতি তার গানকে কন্টিনিউ রাখার জন্য একটা পদ বলে দিয়েছে, ইন ডিফারেন্ট সিজনস, অর্থাৎ বিভিন্ন ঋতুতে। অ্যান্ড দ্য পোয়েট্রি ইজ বিউটিফুল অ্যান্ড কন্টিনিউজ টু এক্সিস্ট নো ম্যাটার হোয়াট দ্য সিজনস। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বলছে নো ম্যাটার হোয়াট দ্য সিজনস, কোন সিজন এলো বা গেল এটা ব্যাপার নয়, সিজন খারাপ বা ভালো এটা ব্যাপার নয়। ব্যাপার হলো পৃথিবীর পোয়েট্রি, মিউজিক, এটা টু বি কন্টিনিউড। পৃথিবী, নেচার তার নিজস্ব লেয়ার দিয়ে, তার বাদ্যযন্ত্র দিয়ে, অর্থাৎ সেখানে বাদ্যযন্ত্র বলতে আমরা বাদ্যযন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বুঝবো না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রকৃতি তাই নিজেই, তার মধ্যে দিয়ে সে সিম্ফনি ক্রিয়েট করতে চাই এবং তার পোয়েট্রি সেখানে কন্টিনিউ রাখতে চাই। আমরা খুব সোজাভাবে এটা বুঝতে পারি যে ইট ইজ ভেরি মাচ সিমিলার, এটা খুবই মিল রয়েছে। তোমরা যদি
পড়ে থাকো একটি কবিতা, যেটা আমরা পড়েছিলাম ইংলিশ অনার্সে। সেটা হচ্ছে টমাস হার্ডির একটা বিখ্যাত কবিতা আছে। কবিতা হচ্ছে ডার্কলিং থার্স। ডার্কলিং থার্স কবিতার টাইটেল। ডার্কলিং মানে ডার্কনেস, অন্ধকার, উইন্ট্রি একটা ইভিনিং টাইম। আর থ্রাস হচ্ছে ইংল্যান্ডের বুকে যেমন নাইটিঙ্গেল, থ্রাস, এই সমস্ত পাখিগুলো বিখ্যাত। তো ওইখানে কবি একটি কথা বলেছিলেন। সেখানে মানে কবিতাটা এমন একটা সময় হয়েছিল, তোমার একটুখানি মনোযোগ দিলে বুঝতে পারবে যে টমাস হার্ডি কবিতাটা লিখছেন 31 ডিসেম্বর, এবং সেটা ছিল 1899 সালের ডিসেম্বর মাসের সর্বশেষ রাত্রি, যখন 12টা বাজতে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা খুব সুন্দর ক্লু আছে। মনে রাখতে হবে, কোনো বছরের শেষ হলো ডিসেম্বর মাস, আর সেই মাসের শেষ তারিখ 31, আবার সেই শতাব্দীটা হচ্ছে 1899, মানে 19th সেঞ্চুরি শেষ হচ্ছে এবং 20th সেঞ্চুরি আসছে। তো ক্রিটিক্সরা বলেছিলেন যে রাইটিং অন দ্য ব্রিজ বিটুইন 2 সেঞ্চুরিজ, অর্থাৎ 2 সেঞ্চুরির ব্রিজে তিনি লিখতে গিয়ে আসলে কি বলতে চাচ্ছেন, যে রাইটিং অন দ্য ব্রিজ বিটুইন 2 সেঞ্চুরিজ ইন দ্য ডার্কনেস অফ দ্য উইন্টার ইভিনিং। ডার্কনেস অফ দ্য উইন্টারি যে ইভিনিং, যে অন্ধকারাচ্ছন্ন যে সন্ধ্যাবেলা, উইন্টারি, সেটা চিলি কোল্ড সেই সময় ওয়েদার। এই মুহূর্তে গোটা পৃথিবী যখন স্তব্ধ, মানুষ তার বাসায় ঢুকে গেছে, পশু পক্ষী সকলেই নিস্তব্ধ ঠান্ডায় বাসার মধ্যে, কোথাও কোনো আশার আলো নেই, চতুর্দিক তুষার পড়ছে, ঘন কুয়াশার অন্ধকার। এই মুহূর্তে কবিতা লিখছেন কেন? সেই সময় থ্রাস নামে একটি ছোট্ট গাইয়ে পাখি, একটা সিঙ্গিং বার্ড গান করছিল। কবি আশ্চর্য হয়েছিলেন, গোটা পৃথিবী ডেথ লাইক সিচুয়েশনে বিরাজ করছে, অথচ থ্রাস নামে একটা ছোট্ট পাখি সে ইন্সপিরেশন কোথায় পেল এই মুহূর্তে গানটাকে, তার মিউজিকটাকে বাজানোর জন্য? কবি বলেছিলেন, হোয়ার অফ হোপ হি নিউ আই ওয়াজ আনওয়্যার। হতে পারে যে পাখির কোনো সোর্স আছে, যে নিউ হোপ, নতুন একটা সেঞ্চুরি আসছে, সেই সেঞ্চুরিতে নতুন একটা আশা যোগাবে, কিন্তু আমি জানি না কিছু। তা না হলে গোটা পৃথিবী তখন, যখন গোটা পৃথিবী স্তব্ধ, কি করে একটা পাখি তার গান করার রসদ বা ইন্সপিরেশন, উৎসাহ পায়? নিশ্চয় ও জানে। অর্থাৎ পাখিটা এখানে সিম্বল অফ নেচার। আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কবি এখানে সবসময় মানুষকে বলেছে অপটিমিস্টিক হতে, অপটিমিজম, অর্থাৎ আশাবাদ, আশা রাখতে। যখন কোনো আশা নেই, এই অন্ধকার, এই মানে প্রতিকূল পরিবেশ, তখনও আশা ধারণ করতে বলছেন। আমাদের কবিতার সঙ্গে সিমিলার কেন? শীতের কনকনে ঠান্ডা, মানুষ জরাজীর্ণ, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, মানুষ সেখানেও ক্লান্ত শান্ত, কিন্তু আশা হারাতে নেই। প্রকৃতি তার নিজ দায়িত্ব নিয়েছে যে আমি তার মানে পোয়েট্রিকে, মিউজিককে কন্টিনিউ রাখবই, হোক সে যে কোনো সিজন হতে পারে। এটাই হলো, সেই জন্য শেষটেটে ক্রিকেট সেই গানের দায়িত্ব নিয়েছে। অথচ দেখলাম আমরা শেষ অক্টেভে গ্রাসহোপার দায়িত্ব নিয়েছিল। আসলে এই যে পালাবাদল, প্রকৃতি একটা এলিমেন্ট একটা সময় দায়িত্ব নিচ্ছে, আর একটা এলিমেন্ট আর একটা দায়িত্ব নিচ্ছে, এর দ্বারা বোঝানো হয়েছে যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার এন্ডিং, ইজ নেভার সিজিং। সো আমরা এই ইন্ট্রোডাকশন পার্ট থেকে এবার টেক্সটে, নেক্সট ভিডিওতে আমরা টেক্সট দিচ্ছি। তোমাদের জন্য শুভেচ্ছা রইল যে টেক্সট বসার সময় তোমরা অবশ্যই টেক্সট বইটা টেক্সট পড়ার সময় অবশ্যই কাছে রাখবে এবং বুঝতে সুবিধা হবে।